স্বপ্নের মতো একটি ভ্রমণ, সবুজে ঘেরা পাহাড়, নীল আকাশ আর স্বচ্ছ জলের গল্প। আমি ছুঁয়ে দেখেছি সিলেটের সৌন্দর্য, উৎমাছড়ার শান্ত প্রকৃতি, ভোলাগঞ্জ সাদা পাথরের অপার সৌন্দর্য, রাতারগুলের রহস্যময় বন, জাফলং জিরো পয়েন্টের পাহাড় আর নদীর মিলন, আর মায়াবী ঝর্ণার অবিরাম স্রোত। প্রতিটা জায়গা যেন আলাদা এক অনুভূতি, প্রতিটা মুহূর্ত যেন হৃদয়ে গেঁথে থাকার মতো স্মৃতি। এই ভ্রমণ শুধু ঘোরা নয়, এটা ছিল নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার গল্প। চলুন আপনাদেরও নিয়ে যাই সেই অসাধারণ যাত্রায়, সিলেটের সৌন্দর্যের মাঝে। আসসালামু আলাইকুম, আমরা এখন আছি টাঙ্গাইল রেল স্টেশনে। আমাদের গন্তব্য সিলেট। আশা করছি আপনারা এই একটি ভিডিও দেখলে সব কিছু বুঝতে পারবেন। আমরা ঢাকা থেকে সিলেট যাব এবং সিলেটের কিছু ভাইরাল এবং হিডেন প্লেস ঘুরে দেখার চেষ্টা করব। এর মধ্যে রয়েছে সিলেট সাদা পাথর, রাতারগুল, জাফলং জিরো পয়েন্ট, মায়াবী ঝর্ণা এবং উৎমাছড়া। আপনারা চাইলে আরও অনেক প্লেসও ঘুরতে পারবেন। কিভাবে ঘুরবেন, কিভাবে কি করবেন, এই একটি ভিডিও দেখলে সব কিছু বুঝতে পারবেন। আমাদের ট্যুরটি ছিল 4 দিনের। আমরা 2 দিন সিলেট ছিলাম, 2 দিন শ্রীমঙ্গল ছিলাম। আপনাদের জন্য 2টি ব্লগই আসতে যাচ্ছে। প্রথম ব্লগে আমরা সিলেটের জায়গাগুলো দেখব, দেন দ্বিতীয় ব্লগে আমরা শ্রীমঙ্গল ঘুরব। টাঙ্গাইল থেকে আমাদের ট্রেনটি 5টা 25-এর দিকে ছাড়ে এবং ঢাকায় এসে পৌঁছায় 7টা 54-এর দিকে। জনপ্রতি 115 টাকার বিনিময়ে ট্রেনটি আমাদের ঢাকা রেল স্টেশনে এসে নামিয়ে দেয়। আমাদের ঢাকা টু সিলেটগামী ট্রেন উপবন এক্সপ্রেসের ট্রেনের টিকিটটি আগেই কাটা ছিল। আপনারা যদি কাউন্টার থেকে কাটতে যান তাহলে হয়তোবা বসার সিট পাবেন না, আপনাদের দাঁড়িয়ে যেতে হবে। তাই আমার সাজেস্টে থাকবে আপনারা সবাই আগে টিকিট কেটে রাখবেন রেল সেবা অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট থেকে। আমাদের টিকিট আগে কাটা ছিল, 430 টাকা করে পড়েছে। আমাদের ট্রেনটি ছিল 10টায়। যেহেতু অনেক টাইম বেঁচে রয়েছে তাই আমরা বাইরে গেলাম খাওয়া দাওয়া করতে। তারপর বাইরে বেরিয়ে জনপ্রতি 100 টাকার বিনিময়ে নান, রুটি, সবজি এবং চাপ খেয়ে নিই। আপনারা চাইলে আরও ভারী খাবার বা ব্লু খাবারও খেতে পারেন, ওইখানে সব পেয়ে যাবেন। খাওয়া দাওয়ার পরেও দেখি আমাদের ট্রেন ছাড়তে আরও 1 ঘন্টার মতো টাইম রয়েছে, তাই আমরা রেল স্টেশন দিয়ে ঘোরাঘুরি করি। তারপর আমরা 10টার ঠিক 10 মিনিট আগে ট্রেনের ভেতর গিয়ে বসে পড়ি। তারপর 10টা 30 বাজে, এখনও ট্রেন ছাড়েনি। ট্রেনের বাইরে গেলাম, মাইক দিয়ে বলে দিল যে উপবন এক্সপ্রেস ট্রেনটি একটু পরেই ছেড়ে দেবে। তারপরেও ছাড়েনি। তারপর আবার 11টার দিকে বেরোতে নিলাম, তখন এই কথাই বলল। তারপর 11:30 বাজে, এখনও ট্রেন ছাড়েনি। তারপর বাইরে গিয়ে ভালোভাবে খোঁজ নিয়ে জানলাম ট্রেনের কি গুজামেল হয়েছে। এক ভাইকে জিজ্ঞাসা করলাম ইহার কি হয়েছে, ইহা ছাড়বে না। ভাইটি বলে ট্রেনের ইঞ্জিনের ক্ষুধা লেগেছে, ইঞ্জিন খেতে গেছে। তাহার এই কথা শোনার পর আমি তারপর 10 মিনিট অপেক্ষার পর দেখি ইঞ্জিন খাওয়া দাওয়া শেষ করে এইদিকে আসছে। তারপর 5 মিনিট অপেক্ষা করলাম, দেখলাম কিভাবে ইঞ্জিন লাগানো হয়। ওইখানে যে লোকজন ছিল তাদের যে ইন্টারেস্ট এত যে ইঞ্জিন কিভাবে লাগায় সেটা দেখার জন্য মাথা উকি দিয়ে দিয়েছে। ওইখানে গিয়ে যদি কেউ একটা ধমক দেয় সবাই ইঞ্জিনের তলে গিয়ে পড়বে, এই একটা অবস্থা। कौन है ये लोग? कहां से आते हैं ये? তারপর ইঞ্জিন লাগানো দেখে তাড়াতাড়ি করে ট্রেনের ভিতরে চলে আসলাম। ট্রেনের ভিতরে এসে দেখি সবাই ক্লান্ত হয়ে পড়েছে, এখনও ট্রেন ছাড়ছে না। তারপর ঠিক 12টায় আমাদের ট্রেনটি কমলাপুর থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। আর একটা কথা বলা হয়নি, আপনারা চাইলে ঢাকা থেকে ডিরেক্ট বাসে চলে আসতে পারবেন সিলেট। সিলেট ট্রেন স্টেশন এবং বাস স্টেশন প্রায় কাছাকাছি। ঢাকা থেকে যদি আপনারা বাসে সিলেট আসতে চান তাহলে আপনাদের জনপ্রতি ভাড়া 700 থেকে 800 টাকা মতো পড়বে। সব ব্লগাররাই বলে যে সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে যাওয়া যায়। আমি বলে দিলাম যে সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে আপনারা যেতে পারবেন খুব সহজেই। কিন্তু আপনারা যদি চান যে সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে যাবেন না, তাহলে আপনারা অন্য যে কোনো বাস স্ট্যান্ড থেকে যেতে পারবেন। চলেন এবার মূল বিষয়ে আসা যাক। আমাদের ট্রেনটি ছেড়ে দেয় এবং আমরা ট্রেনে যেতে যেতে অনেক আনন্দ করি এবং গান বাজনা শুনি, সেগুলো আপনাদেরকে তারপর আমরা মজা মাস্তি করে 7টার দিকে সিলেট রেল স্টেশনে এসে পৌঁছাই, যেখানে আমাদের পৌঁছানোর কথা ছিল সকাল 5টায়। সেখানে 2 ঘন্টা লেটের কারণে আমরা সকাল 7টায় এসে পৌঁছাই।
রেল স্টেশন থেকে বেরিয়ে দেখি অনেক সিএনজি। আপনারা যদি চান তাহলে এখান থেকেও সিএনজি রিজার্ভ করতে পারবেন, কিন্তু আমার মতে এখান থেকে সিএনজি রিজার্ভ করা ভালো হবে না। আমরা মাজার গেটে যাব এখান থেকে সিএনজি নিয়ে। রেল স্টেশন থেকে জনপ্রতি 50 টাকার বিনিময়ে একটি লোকাল সিএনজি নিয়ে নিলাম। আপনারা চাইলে রিজার্ভ সিএনজিও নিতে পারবেন, সেক্ষেত্রে সিএনজির ভাড়া পড়বে 2 থেকে 300 টাকা। তারপর রাস্তার ভিউ দেখতে দেখতে 10 থেকে 15 মিনিটের ভিতরে আমরা মাজার গেট চলে আসি। যেহেতু আমাদের কোনো হোটেল বুক করা ছিল না, তাই ওইখানে গিয়ে আমরা হোটেল খুঁজতে থাকি। যেহেতু অফ সিজন চলছিল, তাই তুলনামূলকভাবে হোটেলগুলোর ভাড়া অনেক কম ছিল। একটি হোটেল দেখার পর আমরা দি গ্র্যান্ড হোটেল নামে একটি হোটেলে উঠি। সেই হোটেলটি ছিল নূরজাহান হোটেলের ঠিক পাশে। তারপর আমরা হোটেলে গিয়ে 2 দিনের জন্য হোটেল বুক করে ফেলি। যেহেতু অফ সিজন চলছে, হোটেলে লোক কম, তাই তারা আমাদের 8টার সময় হোটেলে চেক ইন করতে দেয়। যদি সিজনে আসতাম তাহলে হোটেলে অনেক লোক থাকতো, সেক্ষেত্রে তারা আমাদের এত সকালে চেক ইন নাও করতে দিতে পারতো। তারপর আমাদের ব্যাগ লাগেজ সব কিছু নিয়ে রুমে ঢুকে পড়ি। রুমে ঢুকে কী কী পেলাম সব কিছু আপনাদেরকে দেখাবো। ভিআইপি হোটেল, এসি, টিভি, ব্রাশ, টুথপেস্ট, সাবান, এভরিথিং সব কিছুই ছিল। দি গ্র্যান্ড হোটেল, হোটেলের নাম দেওয়া 61 মধ্যে উসাইজ ডাল। আবার ব্রাশের সাথে আবার পেস্টও আছে। পেস্টের নাম কি রে? ডেন্টো সেফ, ডেন্টো সেফ, টিস্যু। উপায় কি? এটা তো মারি দিমু, সব মারি দিমু। আটকে নে, তোরা ধলা চাইলে ওরা এইটা মারে দিবি। এই যে এই যে পাশে আর একটা জামা থাকলো না, এটা আফসোস হইতাছে। কতটি জিনিস, পাশে আর একটা জামা থাকলে কিন্তু ভালো হইতো। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? আসলে আমি কোনো কথা বললে সেই কথা আর সামাজিক থাকে না, অসামাজিক হয়ে যায়। তাই আমি শুধু একটি কথাই বলতে চাই, ভিতরে আসছে নি কিছু? টান ঢালা খুলে দে। কিছু নাই। ওই উসাই কি যাই ভিতরে যাই। কি ভালো আটকে যাস নাই? সিসি ক্যামেরা আছে কি আবার ভিতরে? বুঝতা তো তুই কিছু? ভিতরে আমরা আলা ওয়াশরুম কি করে থাকছ তুই ভিতরে? এই যে মোটামুটি হোটেল এভরিথিং সব কিছু ওকে ছিল। আপনাদেরকে তো হোটেলের ভাড়ায় বলা হয়নি। হোটেলে পার নাইট আমাদের জনপ্রতি খরচ পড়েছিল মাত্র 700 টাকা করে। ডিসকাউন্ট দিয়ে হোটেলের ভাড়া ছিল 2100 টাকা। আমরা 3 জন ছিলাম, তাই আমাদের ভাগে 700 টাকা করে পড়েছে। এর সাথে আবার সকালে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। আজকে আমাদের প্ল্যান হলো একটি সিএনজি রিজার্ভ করা। সিএনজি রিজার্ভ করে বিভিন্ন পর্যটক কেন্দ্রগুলো ঘুরে দেখা, যেমন রাতারগুল, উৎমাছড়া, সাদা পাথর ইত্যাদি ইত্যাদি। আমাদের এখানে পৌঁছাতে আর সিএনজি ছাড়তে 10টা বেজে গিয়েছিল। তার জন্য আমরা আরও স্পটগুলো ঘুরতে পারিনি। আমরা উৎমাছড়ার পাশাপাশি বিছানাকান্দিও যেতে চেয়েছিলাম। যদি আমাদের ট্রেনটি ঠিক সময় ছাড়তো তাহলে আমরা সেখানেও যেতে পারতাম। তারপর আমরা হোটেল থেকে বেরিয়ে কাছে একটা রেস্টুরেন্টে খাবার খেতে আসলাম। পরোটা এবং ডাল, জনপ্রতি 60 টাকার বিনিময়ে আমাদের খাবার দাবার শেষ হয়ে গিয়েছিল। খাবার দাবার শেষ করে 3 জনের জন্য 1900 টাকা একটি সিএনজি রিজার্ভ করে নিই। আপনারা যদি 5 জন থাকেন তাহলেও সিএনজি ভাড়া সেম নেবে। আমার সাজেস্টে থাকবে আপনারা কোথায় কোথায় যাবেন সেটা ভালোভাবে সিএনজিওয়ালাদের বলবেন, দেন আপনারা ভাড়া দামাদামি করবেন। সিএনজিওয়ালারা অনেক ভাড়া চেয়ে থাকে। আমাদের কাছে 2500 থেকে 2800 টাকা চেয়েছিল। তারপর আমরা রাস্তার অসাধারণ ভিউ দেখতে দেখতে রাতারগুলের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। আমাদের প্রথম স্পটটি ছিল রাতারগুল। যেহেতু আমাদের লেট হয়ে গিয়েছে, তাই আমরা প্রথমে রাতারগুল যাচ্ছি। না হয় শেষে রাতারগুল যেতাম। যদি আমরা বিকালের দিকে রাতারগুল যেতে যাই তাহলে সন্ধ্যা হয়ে যাবে, আমরা রাতারগুলে কিছু দেখতে পারবো না। সিএনজিওয়ালা ভাইয়া অনেক আন্তরিক ছিল এবং তার ব্যবহারটা অনেক সুন্দর ছিল। সেই ভাইয়াটি আমাদের প্রথমে সাজেস্ট করে যে আপনারা প্রথমে রাতারগুল যান।
যদি আপনারা শেষে যান তাহলে কিছু দেখতে পারবেন না। ভাইয়ার কথা মতো আমরা প্রথমে রাতারগুলে এসে পৌঁছাই। রাতারগুলের নৌকা ভাড়া 800 টাকা। আপনারা যদি 8 জন নাও থাকেন তাহলে আপনাদের একটি নৌকা রিজার্ভ করে নিতে হবে। আপনারা যদি 8 জন বা 10 জন থাকেন তাহলে আপনারা একটি নৌকা অনায়াসে রিজার্ভ করতে পারবেন, এতে আপনাদের খরচ অনেকটা কমে যাবে। আমরা যেহেতু 3 জন ছিলাম, আর কোনো লোক না পাওয়ায় আমরা 3 জনই একটি নৌকা রিজার্ভ করে নিই। আপনাদের ওইখানে নৌকা ভাড়া প্লাস ভ্যাট 55 টাকা করে পড়বে। আপনারা যদি স্টুডেন্ট আইডি কার্ড দেখাতে পারেন তাহলে কিছুটা কম রাখা হবে। আমাদের টোটাল নৌকা ভাড়া 900 থেকে 950 টাকার মতো এসেছিল। আপনি যদি চান যে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টাও থাকবেন তাও আপনারা নৌকা দিয়ে ঘুরতে পারবেন। নীল কার্পেটে সবার চল তরুণ পার, ইচ্ছেরা ছাপো সাচড়ুই। আমি সোনা কাকে ছুঁই নাকি রূপ কাকে ছুঁই, আমি জানি না কিছুই কাকে ছুঁই। আমি সোনা কাকে ছুঁই নাকি রূপ কাকে ছুঁই, আমি জানি না কিছুই কাকে ছুঁই। আপনারা যদি কোরবানিদের পরে যান রাতারগুল তাহলে অনেক পানি পাবেন। এই দিক সম্পূর্ণ পানি থই থই করবে। এখনও পানি ছিল বাট তেমন ছিল না। যদি আপনারা কোরবানিদের পরে যান তাহলে ভরপুর পানি পাবেন। যেতে যেতে রাস্তায় চোখে পড়ে এক মহাপুরুষের কর্মকাণ্ড। সে আর জায়গা পেল না, গাছকে সিগারেট খেতে দিছে। তারপর আমরা রাতারগুলের সৌন্দর্য দেখে সিএনজি দিয়ে ভোলাগঞ্জের সৌন্দর্য দেখতে দেখতে উৎমাছড়ার দিকে ছুটে চলছি। রাস্তা ছিল অনেক সুন্দর, আবার কিছু কিছু জায়গায় এমন ভাঙা রাস্তা যেখান দিয়ে সিএনজি নিয়ে যাওয়াই মুশকিল। সিএনজিওয়ালা মামা ভাঙ্গাকে পরক্কা না করে আমাদের গন্তব্যের দিকে আমাদের ছুটে নিয়ে চলেছে। রাস্তায় দেখি অনেক ছাত্রছাত্রী স্কুল দিয়ে আসছিল, তার পাশেই সুন্দর একটি নদী। রাস্তাটি ভাঙা হলেও অনেক সুন্দর। পিচ্ছি বাবুরা আমাদের দেখে অনেক খুশি হয়। রাতে বৃষ্টি হয়েছিল তাই রাস্তার সৌন্দর্যটা আরো দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। রাস্তার এক সাইডে ছিল আবার বিশাল বিশাল পাহাড়। তারপর ড্রাইভার মামা আমাদের গন্তব্যে ছেড়ে দেয়। এখান থেকে আমাদের 10 মিনিট হেঁটে যেতে হবে। কিছুক্ষণ হাঁটার পরে চোখে পড়ে ইন্ডিয়ার সুন্দর একটি রাস্তা। রাস্তাটি ইন্ডিয়ার সাইডে পড়েছিল। আমরা এখানে যেতে পারছি না, আমরা দূরে থেকেই আপনাদেরকে ক্যামেরায় দেখাচ্ছি। তারপর যেতে যেতে চোখে পড়ে সবাই যার যার বাড়ির উঠানে বিশাল বিশাল পাথর এনে রেখেছে। পাথরগুলো তাদের বাড়ির কাছে হয়, তারা নদী থেকে পাথর এনে তাদের দৈনন্দিন জীবনে চালিয়ে দেয়। পাথরগুলো তারা বিভিন্ন কাজে ব্যবহার করে, ঘর সারাতে, রাস্তা মেরামত করতে ইত্যাদি কাজে। উৎমাছড়ার সৌন্দর্য দেখে তারপর আমরা রওনা দেই সাদা পাথরের উদ্দেশ্যে। 40 থেকে 45 মিনিটের ভিতরে আমরা সাদা পাথরের নৌকার টিকিট কাউন্টারে এসে পৌঁছাই। এখানে জনপ্রতি নৌকা ভাড়া 100 টাকা করে। আপনাদের নৌকাগুলো রিজার্ভ নিতে হবে। এখানে নৌকাগুলো রিজার্ভ ভাড়া পড়ে 800 টাকা। আপনারা যদি 8 জন না থাকেন তাহলে আপনারা এখানে গিয়ে অনেক পর্যটক পাবেন, তাদের সাথে মিলিয়ে আপনারা নৌকা ভাড়া করতে পারেন। আমরা ওইখানে যাওয়া মাত্রই 5 জন বড় ভাইয়ের সাথে দেখা হয়ে যায়, তাদের সাথে আমরা এক হয়ে নৌকা ভাড়া করি। এই নৌকাটি আপনাদেরকে সাদা পাথর নিয়ে যাবে এবং সাদা পাথর থেকে নিয়ে আসবে। আপনারা যদি চান যে ওইখানে সারাদিন থাকবেন তা থাকতে পারবেন, সমস্যা নেই। নৌকা দিয়ে 10 থেকে 15 মিনিট আসার পর আমরা সাদা পাথরে এসে পৌঁছাই। সাদা পাথরের ভিউটা আসলে অন্যরকম সুন্দর। আপনারা যদি চান তাহলে এখানে আপনাদের ব্যাগ লকারে রাখতে পারবেন। আপনি যদি আমাদের ভিডিওটা 2026 সালে দেখে থাকেন এবং 26-এ যদি আপনারা ভোলাগঞ্জ সাদা পাথর দেখতে চান তাহলে অবশ্যই যেতে পারেন। এখানে আপনারা ভরপুর পানি পাবেন এখন গেলে।
তারপর আমরা ভোলাগঞ্জ থেকে সন্ধ্যার দিকে রওনা হই আমাদের হোটেলের দিকে। হোটেলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আমরা মাজারের দিকে একটু হাঁটাহাঁটি করি। তারপর আমরা কাশ্মীরি বিরিয়ানি অ্যান্ড কাচ্চি হাউসে গিয়ে রাতের নাস্তা সেরে নিই। আপনাদের জন্য সাজেস্টে থাকবে আপনারা কেউ এই হোটেলে আসবেন না, এই হোটেলের খাবার অনেক বাজে। বুঝছিলাম না তারা গরুর মাংসের বদলে কি এর মাংস দিয়ে দিয়েছে। তারপর ওইগুলো আমরা খেতে পারছিলাম না, না খেয়ে ওখান থেকে চলে আসছি। আপনারা যদি সিলেটে যান তাহলে আপনার 7 ভাই বা পাঞ্চি হোটেলে যে খাবার খাবেন, ওইগুলোর খাবার অনেক ভালো। আমরাও এর পরবর্তীতে ওই জায়গায় গিয়ে খাবার খেয়েছিলাম, আপনাদেরকে দেখাচ্ছি, কন্টিনিউ করতে থাকে। গুড মর্নিং সবাইকে। কালকে রাতে ভিডিও করতে পারিনি, অনেক ক্লান্ত ছিলাম তাই ঘুমিয়ে পড়েছিলাম। সকালে একদম ব্রেকফাস্টে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম। আমাদের ব্রেকফাস্টই ছিল কমপ্লিমেন্টারি, আপনাদেরকে তো আগেই বলে দিয়েছিলাম। আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কি থাকছে, 1 পিস মাংস, 1 পিস ডিম, সালাদ আর রাইস। তাদের খাবারের মানটাও ছিল অনেক ভালো। আমরা যদি চাইতাম তাহলে এখান থেকে দুপুরের খাবার বা রাতের খাবার অর্ডার করতে পারতাম, কিন্তু এখানে তুলনামূলকভাবে দাম একটু বেশি হয়, আমরা এখান থেকে অর্ডার করিনি। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়ছি পরবর্তী দিনের জন্য। আমাদের আজকের গন্তব্য হচ্ছে জাফলং 0 পয়েন্ট। আপনারা যদি চান যে সারাদিনের জন্য সেনজি রিজার্ভ করবেন, সেনজি রিজার্ভ করে ঘুরবেন, তাও ঘুরতে পারবেন, সমস্যা নেই। আমরা সেনজি রিজার্ভ করতাম, কিন্তু আমাদের লালাখাল যাওয়ার প্ল্যান ছিল। লালাখালে বৃষ্টি হওয়ার কারণে লালাখালের পানি একটু ঘোলাটে হয়েছিল, তার জন্য আমরা লালাখাল যাইনি, জাফলং 0 পয়েন্টে গিয়েছিলাম। যদি বৃষ্টি না হতো সেক্ষেত্রে আমরা লালাখাল যেতাম, যেহেতু বৃষ্টি হয়েছে সেজন্য আমরা লালাখাল যাইনি। একটা সেনজি নিয়ে আমরা বাস স্ট্যান্ডে চলে আসি। বাস স্ট্যান্ডে এসে 170 টাকা দিয়ে আমরা একটি বাস নিয়ে নিই। আপনারা যদি ডিরেক্ট বাস চান তাহলে 200 থেকে 210 টাকার ভিতরে আপনারা ডিরেক্ট জাফলংয়ের বাস পেয়ে যাবেন। জাফলংয়ের যাওয়ার রাস্তার ভিউ আসলে সত্যি অসাধারণ। রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা চলে আসি জাফলং 0 পয়েন্ট। জাফলং যাওয়ার পথে আপনারা রাস্তায় অনেক 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 দোকান পেয়ে যাবেন, যেখানে ইন্ডিয়া থেকে বর্ডারে ক্রস করে আনা বিভিন্ন জিনিসপাতি বিক্রি করে থাকে। আচার, তারপর বিভিন্ন ধরনের খেলনা, সাবান, চকলেট ইত্যাদি ইত্যাদি। তারপর আমরা এখান থেকে মায়াবী ঝর্ণার দিকে যাওয়ার জন্য নৌকার খুঁজে বের হই। এদিক দিয়ে রাস্তা আছে, রাস্তা দিয়ে গেলেই নৌকা পাওয়া যাবে। অনেক গরম পড়েছিল তাই 1 কাপ চা খেতে খেতে চলছি। অবশেষে আমরা নৌকার কাছে এসে দেখি একটা ঝুলন্ত ব্রিজ, ওটা ইন্ডিয়ার বর্ডার পড়েছে, ওইদিকে যাওয়া যায় না। তারপর এখান থেকে জুম করে দেখি যে সকল বাজার ঘাট সব কিছু দেখা যাচ্ছে। তারপর আমরা জনপ্রতি 100 টাকা নৌকা ভাড়া দিয়ে আমরা নৌকা দিয়ে নদীর ওই পারে চলে যাই। এইবারে এসে দেখি এখানে অনেক দোকান রয়েছে। এখান দিয়ে 5 মিনিট হাঁটলে মায়াবী ঝর্ণা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন।